প্রথমার্ধের হতচ্ছিরি পারফরমেন্সের পর দ্বিতীয়ার্ধে যেন রিয়াল মাদ্রিদ কিছুটা ভালো খেললো আর আপনাকে একটা জয় উপহার দিয়ে একটু সান্ত্বনা দিল যে ধৈর্য ধরো। কিন্তু কতক্ষণ ধৈর্য ধরবেন বলুন তো? রিয়াল মাদ্রিদ যেই ধরনের পারফরমেন্স প্রথমার্ধে করেছে, এই ধরনের পারফরমেন্স দেখে আপনি কি ধৈর্য ধরতে পারবেন? পারার কথা না। রিয়াল মাদ্রিদকে অবশ্যই একটা কামব্যাক দেওয়া দরকার, যেই কামব্যাকের জন্য আপনি অপেক্ষা করছেন। জানি না সেই কামব্যাকটা আপনি কবে পাবেন, কিন্তু দ্বিতীয়ার্ধের রিয়াল মাদ্রিদ কিছুটা নিজেদের খোলস ছেড়ে বেরিয়ে এসে আপনাকে একটা জয় উপহার দিয়েছে। ঘরের মাঠ এবং প্রতিপক্ষের মাঠ, এই দুইটার পার্থক্য তারাই ভালো করে বোঝেন যখন আপনি ঘরের মাঠে খেলতে আসেন, প্রতিপক্ষ আপনাকে বরণ করে নেয় এবং প্রতিপক্ষের মাঠে যখন খেলতে যান আপনার জন্য নরকে পরিণত করে দেয়। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা আপনি আজকের ম্যাচে কিভাবে ফিল করেছেন আমি একটু আলাদা করে বলি, তাহলে বুঝতে পারবেন। দেখুন, এই ম্যাচে আপনি বিশেষ কোনো স্টারকে আপনি খুঁজে পান আর না পান, আপনার মনের মধ্যে অনেক আক্ষেপ জমে আছে, যে আক্ষেপের আসলেই কোনো শেষ থাকে না। আমি সব সময় একটা কথা বলি, রিয়াল মাদ্রিদ এইটা এমন কোনো জায়গা নয় যেখানে আপনি নামের ভারে টিকে থাকবেন, চেহারা দেখায় টিকে থাকবেন, কিংবা আপনি কোনো মতে এই জায়গায় টিকে থাকতে পারলেই বেঁচে যাবেন। এইটা রিয়াল মাদ্রিদ না। রিয়াল মাদ্রিদ কোনটা? এখানে আপনার টিকতে হলে পারফর্ম করতে হবে। যেমন দেখেন, প্রথমার্ধে পারফর্ম করেন নাই, দর্শকরা ধুয়ে দিয়েছে। শুধু কি প্লেয়ারদের ধুয়েছে? ভিনিসিয়াসকে, জুড বেলিংহামকে সহ প্রত্যেকটা জায়গা মোটামুটি তাদেরকে বু দিয়েছে দর্শকেরা। শুধু কি প্লেয়ার? ফ্লোরেন্তিনো পেরেসকে পর্যন্ত তারা ছাড়েনি যে তুমি এই জায়গা থেকে ইমিডিয়েটলি রিজাইন করো, তোমার এই জায়গায় থাকার আর কোনো প্রয়োজন নাই। এই যে সিচুয়েশনগুলো আপনি দেখেছেন, শুনেছেন, এইটা কি আসলে রিয়াল মাদ্রিদের জন্য? এটা কি প্রতিপক্ষের মাঠ? এইটা রিয়াল মাদ্রিদের মাঠ, যেইটা প্রতিপক্ষের জন্য নরক, সেইটাই রিয়াল মাদ্রিদের নিজেদের জন্যই নরক হয়েছিল এক প্রকার প্রথমার্ধে। ভিনিসিয়াস জুনিয়র সেকেন্ড হাফে আপনাকে যে ফুটবল খেলাটা দেখিয়েছে, এই ফুটবল খেলাটা আপনি তার কাছ থেকে আশা করেন। দর্শকরা যেই ভিনিকে প্রথমার্ধে বু দিয়েছে, সেকেন্ড হাফে এসে সেটা পরিবর্তন হয়েছে, হাত তালি দেওয়া শুরু করছে। তার মানে কি? তার মানে ভাই, আপনাকে এখানে থাকতে হলে পারফর্ম করতে হবে। আপনি বিগত দিনে কি করেছেন এইটা এখন আর ওইভাবে ধর্তব্য হবে না, ওইভাবে ধরার বিষয়ও না। আপনাকে এই জায়গায় থাকতে হলে আপনাকে ডে বাই ডে পারফর্ম করতে হবে, রিয়াল মাদ্রিদকে উদ্ধার করতে হবে। জাভি আলোনসো চলে যাওয়ার পর আপনি কি আর নতুন কোনো গল্প লিখতে পারবেন তাকে নিয়ে? দোহাইটা তাকে দিতে পারবেন যে তার ট্যাকটিক্স চলছে না? এখন নতুন কোচ আসার পর এখন ভিনিসিয়াস জুনিয়র যেই ধরনের পারফরমেন্স করতে পারেন, সেইটা অবশ্যই আপনি স্বীকার করেন, আমি স্বীকার করি, সবাই স্বীকার করে। কিন্তু সেটা যদি মাঠে দেখাতে না পারেন, দিনের পর দিন যদি সেটা একেবারে তলানিতে চলে যায়, তাহলে সেটা হবে খুবই দুঃখজনক একটা পরিস্থিতি। এই ধরনের পরিস্থিতি থেকে রিয়াল মাদ্রিদকে বের হয়ে আসতে হবে। যেই প্লেয়ার দুটোর নাম বিশেষ করে বলতে চাই, ফ্রাঙ্কো মাস্তান্তোনো এবং আর্দা গুলার মাঠে নেমেছেন, খেলার চেহারা পরিবর্তন হয়ে গেছে। আর্দা গুলারকে মাঠে দেখার সাথে সাথে মিডফিল্ডে বা অ্যাটাকিং জোনে একটু ধার বেড়েছে, আর ফ্রাঙ্কো মাস্তান্তোনো আসার পরে রাইট সাইড দিয়ে দেখেন যে পরিমাণ অ্যাটাক বেড়েছে। এইটা আসলে অবশ্যই আপনাকে দৃষ্টি আকর্ষিত করবে এবং একই সাথে আপনি অনেকটা খুশি হবেন। এই ম্যাচে আপনি যত কথাই বলেন না কেন, যা খুশি আপনি বলেন না কেন, সেকেন্ড হাফের খেলাটা কিছুটা ভালো লাগতে পারে, খুব বেশি আমার কাছে ভালো লাগে নাই। বিশ্বাস করেন, রিয়াল মাদ্রিদ শুরু থেকেই যদি এই ধরনের খেলা খেলতো, শেষ দিকে এসে একটু নিজেদেরকে ধরে খেলতো, সেটা ভালো হতো। তার কারণ এই যে স্টেডিয়ামে দর্শকরা বু দিয়েছে, দর্শকরা যেইভাবে অপমানজনক শব্দ ব্যবহার করেছে, এইটা তো আসলে রিয়াল মাদ্রিদের প্লেয়াররা আশা করে না, কিন্তু তারপরেও ঘটে গেছে। তার মানে পারফর্ম করতে হবে, পারফর্ম ছাড়া বিকল্প নাই। পারফর্মকে শুধু খেলোয়াড়রাই করবে, পারফর্ম পেরেসকেও করা দরকার ছিল। পেরেসকে আসলে সেই পাগলা পেরেসকে কতদিন দেখেন না, আর কত আপনি দেখেন। ডিন হাউজেন পারফর্ম করতে পারছে না। এই যে চোখের সামনে থেকে ম্যানচেস্টার সিটি একটা প্লেয়ারকে কিনে নিয়ে গেল মাত্র 20 মিলিয়ন দিয়ে, যা আপনারা মোটামুটি জানেন। আমি দেখেছি ফেসবুক আমাদের পেজে আপডেট আপনারা গেছে, মার্ক গেহিকে নিয়ে গেছে। সেই আলাপ আর একদিন করা যাবে, কিন্তু কথা হলো, আর কতদিন এইভাবে জোড়াতালি দিয়ে চলবেন? আর কতদিন? এইভাবে আসলে চলে না। ম্যাচ নিয়ে আলাদা করে কিছু বলার থাকুক আর না থাকুক, এইটা বলতে হবে, এই রিয়াল মাদ্রিদের দায়ভার
প্লেয়ারদেরকে নিতে হবে এবং এই জায়গা থেকে ফিরতে হলে তাদেরকে পারফর্ম করতে হবে। একই সাথে ফ্লোরেন্তিনো পেরেজের দিকেও যে আঙুলটা তোলা হয়েছে, এই আঙুল তোলাতে আমি ব্যক্তিগতভাবে অখুশি হইনি। তার কারণ এইটা সে ডিজার্ভ করে। যেই ধরনের মানে ইগো তার ভেতরে তৈরি হয়েছে, যেই ধরনের ঘাড়তাড়ামি তার মধ্যে শুরু হয়েছে এবং দীর্ঘদিন ধরে তিনি এই ধরনের ঘাড়তাড়ামি করেই যাচ্ছেন। টাকা গাইটে থাকার পরেও তিনি প্লেয়ার কিনছেন না এবং জোড়াতালি দিয়েই কোনো রকম চলতে পারলে বেঁচে যায়। তো এই ধরনের বিপদে চিপায় যখন রিয়াল মাদ্রিদ পড়ে, তখন প্লেয়ারদের দিকে যখন আঙুল তোলা হবে, ফ্লোরেন্তিনো পেরেজের উপরেও একইভাবে আঙুল তোলা উচিত। আর যারা আঙুল তুলেছে তাদেরকে ধন্যবাদ দেয়, আপনার আঙুলটা নামায়েন না, এই লোকটার একেবারে ছিদ্র করে দেন, যত পারেন কথা বইলা ছিদ্র করে দেন। তার কারণ হইল এইভাবে আসলে বেশি দিন সাস্টেন করা যায় না। আর কত কষ্ট দেওয়া যায়? কোচকে কষ্ট দিয়েছেন, কার্লো আনচেলত্তিকে কষ্ট দেয় নাই পেরেজ, মানে যা আছে তাই দিয়ে চলো, দিয়েছে তো। তারপরে আপনি দেখেন যে জাভি আলোনসো আসলো, তাকেও তার মতন একটা দুইটা প্লেয়ার কিনতে দিল না। আর এখন যিনি আছেন তিনি তো একটা পুতুল, যা দিয়েছি এই দিয়ে খেলতে হবে। তো এইভাবে বেশি দিন চলা যায় না। রিয়াল মাদ্রিদ লেভান্তের বিপক্ষে খুব ভালো খেলেছে, এইটা আসলে বলার সুযোগ নাই। সেকেন্ড হাফের ওইটুকু বাদ দিয়ে প্রথমার্ধে যেই ধরনের ফুটবল খেলেছে, এই রিয়াল মাদ্রিদকে হয়তো বা আপনি চিনবেন না। দেখা যাক, প্রথম ম্যাচে আরবালোয়া যেইভাবে ব্লান্ডার করেছেন, অর্থাৎ কোপা দেল রে থেকে বিদায় হয়েছেন, এই ম্যাচটা জেতাটা খুবই অপরিহার্য ছিল এবং সেটা জিততে পেরেছেন। পরবর্তী ম্যাচে অবশ্যই রিয়াল মাদ্রিদের জন্য শুভকামনা থাকলো। যেই সেকেন্ড হাফের খেলাটা আমরা দেখেছি, এই সেকেন্ড হাফের খেলা দিনকে দিন রিয়াল মাদ্রিদের উন্নতি হোক, এটাই প্রত্যাশা করে ভক্তরা। আপনারা কেমন দেখেছেন রিয়াল মাদ্রিদ খেলা জানাবেন। পরবর্তী ভিডিওতে আরও চাছা ছোলা কথা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।